36 জনের একটা এমএলএ গ্রুপ, 36 জনের একটা এমএলএ গ্রুপ, তার মধ্যে বেশিরভাগটাই ঋতব্রত শিবিরের, কিছু ভাগ রয়েছে মমতা শিবিরের। এই দুই শিবিরের, দুই তৃণমূলের যারা মোটামুটি যারা একটু এতে আছে, যাদের মধ্যে বিবেক জাগ্রত আছে, যারা মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু এদের চক্করে কাজ করতে পারছে না, আবার ছেড়েও আসতে পারছে না। কারণ ছেড়ে আসলে এরা এত ভয়ঙ্কর। মদন মিত্রকে দেখলেন, মদন মিত্র এত 3 বছর জেল খাটার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস করে গেছে, 3 বছর জেল খাটার পরেও। কারণ কেন করে গেছে? অভিষেকের ভয়ে। উনি বারবার বলছে ইডি সিবিআইয়ের থেকে ভয় হচ্ছে অভিষেক। আসলে ওনার অস্তিত্ব সংকটে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মানে যেভাবে ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস, যেভাবে ক্রমাগত ভেঙে যাচ্ছে, তাতে করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ওনার পার্টি অফিসে, মানে ওনার যে পার্টি অফিসটা এখন রয়েছে, ও একটা তো বাদ দিয়ে দিন চলে গেছে, 2খানা অফিসই চলে গেছে। একটা শুনলাম 5 স্টার হোটেল করবে, যেটা বাইপাসের ধারে ছিল, আর একটা নতুন যেটা করেছিল সেটা জীবন সাহার ওইখানে একটা, সেখানে নাকি এখন অন্য কেউ দখল করে নিয়েছে। তো ওনার এখন কিছু নেই, অ্যাকাউন্টটাও নাকি ফ্রিজ হয়ে গেছে, ওনার বলতে আর কিছু নেই। এবার ওনার যে বাড়িতে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ঝাঁট দেওয়ার লোক পর্যন্ত পাবে না, তৃণমূল কংগ্রেসের টিটাকেও খুঁজে পাবেন না। এই রাজ্যকে উত্তাল করার একটা গভীর চক্রান্ত চলছে, এই রাজ্য সরকারকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। যা কিছু ঘটছে এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। বাম, অতিবাম, এই যে সংগঠনগুলো রয়েছে, এদেরকে চিহ্নিত করে রাজ্য সরকারের উচিত তাদেরকে কঠিন শাস্তি দেওয়া এবং প্রত্যেকের নেতাগুলোকে ধরে জেলে ভরা। কারণ এদেরকে যদি 1 বছরের জন্য জেলে না ভরা হয়, এরা বেরিয়ে আবার এই সমস্ত বদমাইশিগুলো করবে, বাঙালির বেঁচে থাকা দুষ্কর করে দেবে। যাদের কাছে মানুষ নেই তারা আরশোলা খুঁজবে। আরশোলা থেকে সাবধান হওয়া উচিত। এই ধরনের আরশোলা যদি বাংলাতে বেরোয়, আরশোলা বেরোলে যেমন হিট মারতে হয়, এরকম হিট সবাই ঘরে রাখুন, আরশোলা দেখলে হিট প্রয়োগ করুন। নমস্কার, দেখছেন ক্যাম্পেন কলিং মিডিয়া, সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। আজকে অতিথি যিনি রয়েছেন তিনি রাজু ঘোষ। আপনারা প্রত্যেকেই তাকে অত্যন্ত ভালোভাবে চেনেন, কিন্তু একটি নতুন দল, নতুন বলা ভুল হবে, 1956 সালে যেই দলের গোড়াপত্তন, কিন্তু বাংলাতে এই দলের সূর্যোদয় নতুনভাবে হতে চলেছে এই 2026 সালে এসে। কিন্তু এই দলের সম্পর্কে আরও অনেক কিছু বিস্ফোরক তথ্য, যা আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন, সেই সমস্ত কিছু নিয়ে এবং রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে আজকে এই আলোচনা। রাজুদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। আপনার ক্যাম্পেনিং কলিংয়ের সমস্ত দর্শক বন্ধুদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন। দাদা, আরপিআই অর্থাৎ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, আমরা যতদূর জানি স্বয়ং বাবা সাহেব আম্বেদকর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই পার্টি 1956 সালে। কিন্তু এই 1956 সাল থেকে 2026 সাল, দীর্ঘই এত বছর বাদে পশ্চিমবঙ্গে আবার এই দলের সূর্যোদয়, এই সম্পর্কে যদি দর্শকদের একটুখানি কিছু বিস্তারিত বলেন। বিগত দিনে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তাদের কমিটি ছিল, কিন্তু সেইভাবে কাজ করতে পারেনি, কারণ একটা অগণতান্ত্রিক সরকার এই রাজ্যে চলছিল। তারা মনে করত যে শুধুমাত্র তাদের পৈতৃক সম্পত্তি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখানে কোনো কাজ করতে পারবে না। সরাসরি বিজেপিরাই যেভাবে আক্রান্ত হয়েছিল তৃণমূলের হাতে, সেখানে আমরা শরিক দল হিসেবে আমরা কোনো মতেই সাহস পাইনি যে আমরা মার্কেটে নেমে বাড়ি বাড়ি গিয়ে আমরা বাবা সাহেবের প্রচার করি। মূলত এই তৃণমূল কংগ্রেসটা যারা করতেন বা করেন এখনও পর্যন্ত, তারা বাবা সাহেব বিরোধী, তারা আম্বেদকর বিরোধী। তাই বাবা সাহেবের দলকে তারা ঠিকভাবে নেয়নি, আমরাও কাজ করতে পারিনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আমরা বুক ঠুকে বুক বাজিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির শরিক দল হিসাবে আমরা বাংলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ঘুরছি এবং প্রচুর রেসপন্স পাচ্ছি। এবং এমন একটা আমরা জায়গায় আসতে চলেছি যেটা চমক দেওয়ার মতো একটা জায়গায় বাবা সাহেবের দল পৌঁছাতে চলেছে। বাবা সাহেব আম্বেদকর দ্বারা প্রচলিত এই দল, সেই দল আপনি যেরকমটাই বললেন যে অগণতান্ত্রিক সরকার চলার ফলে তারা কাজ করতে পারেনি। কিন্তু দাদা, যদি আমি একটু অন্যরকমভাবে দেখি, তাহলে বিজেপি যারা মানে বাংলায় তারা শাসনে আসবেন, তারা হয়তো ভাবতেই পারেননি। কিংবা এমন অনেক দল আছেন যারা নতুনভাবে আর কি শুরু করেছেন এবং তারপর যথেষ্ট ভালো ফল করেছেন এবং কর্মী সমর্থকের সংখ্যাও অনেক বেশি। তাহলে কেন আরপিআই এতদিন একটু হলেও স্তীমিত ছিল? আরপিআই যারা বিগত দিনে যারা কমিটিরা ছিল, যারা কমিটির দায়িত্বে ছিলেন, তারা হয়তো সেইভাবে তারা ভয় পেয়েছিল তৃণমূল কংগ্রেসকে, যে তারা হয়তো তাকে ফলস কেস দিতে পারে, মার্ডার করতে পারে। কারণ আমরা বারবার এখন যারা সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের, তাদের মুখ থেকেই শুনছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্রিমিনাল মাইন্ড,
মার্ডার করার চক্রান্ত বা সুপারি দেওয়ার চক্রান্ত এই সমস্তগুলো করে থাকেন। তো সেগুলো রিপাবলিকের যারা পুরনো যারা কমিটি ছিল তারা নিশ্চয়ই কোথাও খবর পেয়েছেন বা জানতে পেরেছেন, ভয়ে তারা করেনি। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, একটা গণতান্ত্রিক সরকার, শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন এখানে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে কাজ করবে, তাই এখানে কাজ করছে। বিশেষ করে আমরা শরিক দল, আমরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জোট, আমরা একটা শরিক এবং আমরা রাজ্যকেও আমরা সমর্থন করি। তো আমরা আগামী দিনে এখন যেভাবে আমরা কাজ করছি, আগামী দিনে আরও ভালো করে কাজ করব। রাজ্য সরকারের যে প্রকল্প, রাজ্য সরকারের সুযোগ সুবিধা আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে মিলেমিশে মানুষের দরজায় পৌঁছে দেব, মানুষের কাছে পরিষেবা দেব, এটাই আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য। আপনারা বলছেন আপনারা কোনো পন্থী নন, আপনারা সংবিধানপন্থী, যেরকমটাই আর কি দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে এই 24শে জুলাই, বিশেষ করে এই দিনটাকেই কেন আপনারা বেছে নিলেন নতুন করে বাংলাতে পথ চলার জন্য? এটা কি কোনো ঐতিহাসিক কোনো কারণে, নাকি এর পিছনে এনডিএ জোটের কোনো স্ক্রিপ্ট রয়েছে, মানে এনডিএ জোটের আপনাদের ওপরে কোনো নির্দেশ বা এরকম কিছু রয়েছে যার জন্য আপনারা এই দিনটিকে বাছলেন? দেখুন, 21শে জুলাই একটা ভণ্ডামি দীর্ঘদিন ধরে চলে আসছে, 15 বছর ধরে। তৃণমূল কংগ্রেস ভণ্ডামি এটা করছে যে যারা শহীদরা মারা গেছে তাদের শহীদদের স্মরণে 21শে জুলাই হচ্ছে এবং প্রচুর তাদের নাকি মায়া দয়া এবং ভক্তি উতরে পড়ছে 21শে জুলাই জনসভা করে সেই শ্রদ্ধা ভক্তি জানানোর। কিন্তু বাস্তবিক শহীদ দিবস বা 21শে জুলাই কখনো কোনো একটা পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় না। রীতিমতো ডিজে বাজে, ডিম ভাত খাওয়ানো হয়, রাজনৈতিক মঞ্চে শুধু বরণ পর্ব হয়, সিনেমার আর্টিস্টদের নাচানাচি হয়, সেখানে কোনো শহীদ বরণের বিষয় থাকে না। শুধুমাত্র যাদের পরিবারের লোক মারা গেছে তাদের সেন্টিমেন্ট নিয়ে এই যারা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে তারা এতদিন ধরে রাজনৈতিক রুটি শিখে এসেছে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমরা দেখুন ঠিক 4 দিনের মাথায়, মানে 21, 22, 23, 24 4 দিনের মাথায় আমরা জনসভা করছি ওই একই জায়গায় ধর্মতলায়। 4 দিন কেন? ওরা 4টে দল মিলিয়ে এবার শহীদ দিবস করেছে। তৃণমূল কংগ্রেস ঋতব্রত, তৃণমূল কংগ্রেস কালীঘাট, তৃণমূল কংগ্রেস এনসিপিআই, আবার একটা তৃণমূলের আদি যেটা হলো কংগ্রেস। তাহলে এই 4টের পিছনেই তৃণমূল যোগ। এই 4টে পার্টি মিলিয়ে যে শহীদ দিবস করেছে, ভণ্ডামি করেছে, এই ভণ্ডামির জবাবটা 21, 22, 23, 24 4 দিনের মাথায়, 4টে পার্টি 4 দিনের মাথায় ওই 4টে পার্টিতে যা লোক হয়েছে, 4টে পার্টি মিলিয়ে যত লোক হয়েছে আপনাদের মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলছি তার থেকে 5 গুণ বেশি লোক করে আমরা কোনো শহীদ দিবস করে ভণ্ডামি করব না। আমরা রাজনৈতিক সভা করছি, আমরা ওপেন বলছি যে আমরা রাজনৈতিক সভা করছি, আমরা ভণ্ডামি করছি না, 21শে জুলাই করছি না। 21শে জুলাই ভণ্ডামির জবাব দিতে 24শে জুলাই এই সভা, যাতে মানুষ দেখে যে রাজনৈতিকভাবেও মানুষ আসে, ভণ্ডামি করা লাগে না তৃণমূল কংগ্রেসদের মতো। আগে তৃণমূল কংগ্রেস ছিল, এখন তৃণমূল কংগ্রেস হয়েছে, কারণ অনেকগুলো তৃণমূল হয়ে গেছে। তবে দাদা, একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আরপিআইতে তৃণমূলের যারা বিক্ষুব্ধ অনেক, মানে ঋতব্রতপন্থী যারা তৃণমূলের এমএলএরা রয়েছেন তারা যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটা কি সত্যি? আমার সাথে আজকে একটু আগে একজন এমপির সাথে যোগাযোগ হয়েছেন, একজন মাইনরিটি এমপি, তারা 3 জন আছেন, তারাও যোগদান করতে আগ্রহী, মন্ত্রীর সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে মিডিয়া ছাড়া। এবং আমাদের সাথে সরাসরি আজকে সকালেও 2টো এমএলএর সাথে কথা হয়েছে, একটা নর্থ 24 পরগনার আর একটা মুর্শিদাবাদের, যারা এই লিডিং করছে তাদের সাথে কথা হয়েছে। তারাও কালকে মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অর্থাৎ এই যে যোগদানের একটা 36 জনের একটা এমএলএ গ্রুপ, 36 জনের একটা এমএলএ গ্রুপ, তার মধ্যে বেশিরভাগটাই ঋতব্রত শিবিরের, কিছু ভাগ রয়েছে মমতা শিবিরের। এই 2 শিবিরের 2 তৃণমূলের যারা মোটামুটি যারা একটু এতে আছে, যাদের মধ্যে বিবেক জাগ্রত আছে, যারা মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু এদের চক্করে কাজ করতে পারছে না, আবার ছেড়েও আসতে পারছে না। কারণ ছেড়ে আসলে এরা এত ভয়ঙ্কর। মদন মিত্রকে দেখলেন, মদন মিত্র এত 3 বছর জেল খাটার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস করে গেছে, 3 বছর জেল খাটার পরেও। কারণ কেন করে গেছে? অভিষেকের ভয়ে। উনি বারবার বলছে ইডি সিবিআইয়ের থেকে ভয় হচ্ছে অভিষেক, ইডির থেকে এবি ভয় বেশি। অর্থাৎ সেই যে ক্রিমিনাল মাইন্ড থেকে তারা কিন্তু বেরোতে এখনও পর্যন্ত সাহস করছে না, তারা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কেউ ঋতব্রতপন্থী খুলেছে বা কেউ এনসিপিআই পন্থী খুলেছে। আসলে যারা কেউ আর তৃণমূল কংগ্রেসের মাখার সাথে, মানে তৃণমূল নামের সাথে, আর কেউ ভালো যারা
যারা সাংগঠনিক এবং যারা মানবিক, যারা মানুষের কাজ করতে চায়, তারা তৃণমূলের নামের সাথে থাকতে চায় না। তারা আগে একটা ঋতব্রত শিবির আগে দেখিয়েছে যে তারও একটা ভণ্ডামি শুরু করেছে। কোনোদিন তৃণমূল কংগ্রেসকে আম্বেদকরের জয় ভীম, জয় ভারত বা জয় সংবিধান বলতে শুনিনি। আজকে ঋতব্রত কোম্পানি বা ঋতব্রত শিবির, তারা সেখানে বাবা সাহেবের ফটো পিছনে লাগিয়ে বাবা সাহেবকে ঢাল করে তারা এই যাত্রায় উতরে যেতে চাইছে। কিন্তু রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, বাবা সাহেব যিনি এই পার্টিকে তৈরি করেছেন, আমরা এই ভণ্ডামি বিরোধিতা করি। তাই যারা প্রকৃত আম্বেদকরবাদী, যারা তৃণমূলের এমএলএ যারা ছিল বা আছেন, তারা সরাসরি আম্বেদকরের দলের সাথেই যোগাযোগ রাখছেন এবং তারা কথা দিয়েছেন এবং তারা এখনও পর্যন্ত নিয়মিত যোগাযোগ আছেন। আগামীকাল মন্ত্রী ঘোষণা করবেন, কারণ আমরা সবটা বলবো না, সেন্ট্রাল মিনিস্টার আছেন, তার অনেক কিছু বলার আছে, তার সাথে সরাসরি এই বলার দায়িত্বটা এবং সমস্তটাই তার উপরে আমরা ছেড়েছি। ওনার সাথেও মিটিং হয়েছে এবং আগামীকালও একাধিক মিটিং হবে। মন্ত্রী এটাকে ঘোষণা করবে কিভাবে কোথায় জয়েনিং করাবেন, সম্পূর্ণ ডিসিশন মন্ত্রী নেবেন। কিন্তু 36 জন এমএলএ ঋতব্রত এবং মমতা শিবির থেকে এমএলএ, তারা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আতাউলিতে যোগদান করছেন এবং খুব শীঘ্রই করছেন। তবে একটা জিনিস যে আপনি বললেন দাদা, যে যেভাবে তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, কিন্তু তৃণমূল ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে যারা আজকে রিপাবলিকানে যোগ দিতে আসছেন, বিশেষত যারা মুখ্য ভাগটাই তৃণমূলের, যারা বিক্ষুব্ধ তারা এবং কালীঘাটপন্থীও তারা, তো তাদের প্রায় অধিকাংশ যারা রয়েছেন তাদের এগেনস্টে নানা রকমের অভিযোগ উঠে আসছে। তো আপনি কাদের, মানে তাদের মধ্যে আর কি 36 জনের মধ্যে কি প্রত্যেককে দাগহীন বলে আখ্যায়িত করতে পারেন? আমাদের সাথে যারা যোগাযোগ করেছে, যে লিস্ট আমাদেরকে দিয়েছে, আমরা তাদের সিকিউরিটির স্বার্থে এই নামগুলো বলতে পারবো না। 36 জনের মধ্যে থেকে একটা লোককেও কোনোদিন ইডি বা সিবিআই বা ইনকাম ট্যাক্স তাদেরকে কোনোদিন নোটিশ পাঠায়নি বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। ভালো ব্যবসা আছে, প্রতিষ্ঠিত, এবং তাদের সুনাম রয়েছে নিজের এলাকায়। তারা এরকম একটা জায়গার মধ্যে বিলং করে, তাই তারা এই কোনো শিবিরকে মানতে পারছে না। তারা ওই জঞ্জাল থেকে বেরিয়ে আসতে চাইছে। 36 জন বিধায়ক যাদের আমাদের সাথে নাম তালিকা যেগুলো আমরা পেয়েছি, সেখানে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোথাও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, একদম ফ্রেশার। তাহলে এবারে যদি অদূর ভবিষ্যতে যারা নিজেরাই আর কি এই তৃণমূল, তথাকথিত তৃণমূল ট্যাগটা ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, যেমন দুটো নাম বলতেই পারি, অরূপ বিশ্বাস বা ববি হাকিম বা সুজিত বাসু, তারা, তো এই যে এই ব্যক্তিত্বরা, তারা যদি আগামী দিনে আপনাদের সঙ্গে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে কি তাদের জন্য দরজা খোলা থাকবে? না, আমি ওদেরকে ওটা আমি এইভাবে আপনার উত্তরটা আমি দেব যে এনারা যদি যোগদান করতে আসে, আমি তাদের জন্য ভগবানের কাছে পুজো দিয়ে তাদেরকে আমি প্রসাদ খাইয়ে ক্ষমা চেয়ে নেব যে আমরা তোমাদের মতো মহান ব্যক্তিদের এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে নিতে পারবো না। তোমরা প্রসাদ খাও, ঠাকুরের পুজো পাঠ করো, তোমাদের সাথে আছি, পাশে আছি। তোমরা যখন যা টাকা পয়সা চাইবে, আমরা ভিক্ষা করে হলেও তোমাদেরকে, চাঁদা কেটে হলেও আমরা তোমাদের টাকা তুলে দেবো, কারণ ওরা তো টাকা ছাড়া কিছু বোঝে না। ওরা যেখানেই যাবে টাকা খাবে, টাকা চাইবে, রিপাবলিককেও ছাড়বে না। আমাদের মধ্যেও কিছু কিছু ভেজাল জিনিস ঢোকার চেষ্টা করেছিল, একজন দুজন ঢুকেও গেছিল, যারা এখনও টাকা, একানোভাব যেটা তৃণমূল কংগ্রেস, সেখানেও টাকা খাওয়ার একটা তাল করছিল। আমরা তাদেরকে বহিষ্কার করে দিয়েছি ইতিমধ্যে, কয়েকজনকে আমরা বহিষ্কারও করেছি। যারা ভিড়ের মধ্যে এসে 100 জন 150 জন গ্রুপের মধ্যে ঢুকে জয়েনিং করে চলে গেছে, সেই ছবি বাজারে গিয়ে ছাড়ছে, এবং আমরা যখন খবর পেয়েছি আমরা কিন্তু সেগুলোকেও বহিষ্কার করেছি। দাদা, এদিকে বিরোধীরা বা নিন্দুকরা যদি বলি, তারা ইতিমধ্যে একটা রব তুলতে শুরু করেছেন যে এনারা তৃণমূল ছেড়ে কেন আরপিআইতে যোগদান করছেন না, কারণ নতুন একটি দলে, মানে যেটি একদম সরাসরি সংবিধানপন্থী বাবা সাহেব আম্বেদকর প্রণীত দল, সেখানে যোগ দিলে তারা সেই ওয়াশিং মেশিন সিস্টেমের মতো তাদের কাছ থেকে, তাদের উপর থেকে সমস্ত কিছু ধুয়ে যাবে, মানে যা কিছু অভিযোগ আছে সব ধুয়ে যাবে। তো এই কথাকে কি আপনি সত্যি সমর্থন করেন? আমরা প্রথম কথা, যাদের বিরুদ্ধে দাগ আছে বা ওয়াশিং মেশিনে ধোয়া লাগবে, যাদের কোনো দাগ নেই তাদের ধোবেন কি? আমরা দাগহীন ব্যক্তিদের নিচ্ছি। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধান প্রতিষ্ঠা করে গেছেন, সংবিধান তৈরি করে গেছেন, তিনি সংবিধানকে রক্ষা করার জন্য এই পার্টিটা তৈরি করে গেছেন 1956 সালে। অর্থাৎ সংবিধানের যারা সাপোর্টার, যারা সংবিধানকে মানেন, একমাত্র তারাই আসবেন। আর যারা তৃণমূল কংগ্রেসে, যারা তৃণমূলপন্থী, তারা কোনো দিন রিপাবলিক পার্টিতে আসবে না।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি 21-এর সভা থেকে একটি কথা বেফাঁস বলে ফেললেন, সেটি হচ্ছে যে বেঁচে গেছি, তারা সবাই মানে অনেকেই জঞ্জালগুলো সব বিজেপিতে চলে গিয়েছে। তো তার এই কথার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন উঠেই আসছে যে যাদের উদ্দেশ্য করে এই কথা তিনি বলেছিলেন তারাই কি কোনো রকমভাবে এখানে যোগ দেওয়ার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটার জন্য একটা পুরনো কথা আছে বাংলায়, আঙুর ফল যদি না পায় তাহলে তখন টক হয়। তো এতদিন যখন ছিল তখন ভালো ছিল, এখন যখন নেই উনি বেঁচে গেলেন। আসলে ওনার সাথে কেউ থাকতে চাইছেন না সেটা বলছেন না, ওনার ছত্রছায়ায় থাকা মানে তার নিজস্ব মানে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, এই ব্যানার্জি পরিবার শুনলেই লোকের অ্যালার্জি হয়ে যাচ্ছে। এখন ব্যানার্জি থেকে লোক বেরিয়ে আসতে চাইছে। এই ধরনের মানুষগুলো যারা মানুষের এই মহিলা সেন্টিমেন্ট নিয়ে এতদিন ধরে বোকা বানিয়ে গেছে, 2026 সালে মানুষ কিন্তু বুঝে গেছে। দেখুন, একটা খুব বাস্তব ঘটনা যেটা হলো, ভারতীয় জনতা পার্টি সেইভাবে যদি দেখা যায়, কেউ জানতো না যে 2026-এ এত সিট তারা পাবে। কারণ মানুষ যারা ভোটার তারা বুঝে গেছে আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি গ্রুপ অ্যান্ড কোম্পানি, এটা আসলে কি মানুষ বুঝে গেছে। যার ফলে কিন্তু মানুষ ভোটটা একদম বিমুখ করে টোটালি ভোটটা বিজেপিকে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতার এবং অভিষেকের বিরুদ্ধে ভোট হয়েছে, রেজাল্ট প্রমাণ করছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল না বলল কিচ্ছু এসে যায় না। পাগলে কি না বলে ছাগলে কি না খায়, ওগুলো অনেক কথা বলবে। নাচতে না জানলে উঠোন বেঁকা, আর আঙুর ফল না পেলে টক, এটা সবাই বলে, এটা জানা কথা। এগুলো একটা বাচ্চা ছেলের মতো কথাবার্তা। আসলে ওনার অস্তিত্ব সংকটে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মানে যেভাবে ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস, যেভাবে ক্রমাগত ভেঙে যাচ্ছে, তাতে করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ওনার পার্টি অফিসে, মানে ওনার যে পার্টি অফিসটা এখন রয়েছে, ও একটা তো বাদ দিয়ে দিন চলে গেছে, 2খানা অফিসই চলে গেছে। একটা শুনলাম 5 স্টার হোটেল করবে, যেটা বাইপাসের ধারে ছিল। আর একটা নতুন যেটা করেছিল সেটা জীবন সাহার ওইখানে একটা, সেখানে নাকি এখন অন্য কেউ দখল করে নিয়েছে। তো ওনার এখন কিছু নেই, অ্যাকাউন্টটাও নাকি ফ্রিজ হয়ে গেছে, ওনার বলতে আর কিছু নেই। এবার ওনার যে বাড়িতে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ঝাঁট দেওয়ার লোক পর্যন্ত পাবে না 2 দিন পরে। 3 মাস ওয়েট করুন, তৃণমূল কংগ্রেসের টিটাকেও খুঁজে পাবেন না। এদিকে বর্তমানে যদি দেখি তাহলে এলওপি রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনাদের সঙ্গে যদি একটি বড় অংশের এমএলএরা এসে যোগ দেন, বিধায়করা, তাহলে সেক্ষেত্রে আরপিআইয়ের হাত অত্যন্ত শক্ত হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। এছাড়াও যেরকমটা সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে যে ইতিমধ্যেই বেশ কিছু পঞ্চায়েত আপনাদের দখলে এসেছে আর কি, মানে আপনারা সেক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। তাহলে কি অদূর ভবিষ্যতে আমরা বাংলার মূল এলওপি হিসাবে, মানে লিডার অফ অপোজিশন থেকে শুরু করে যারা প্রধান বিরোধী দল, সেই হিসাবে আরপিআইকে দেখতে পাবো? একটা বাজারে একটা কথা মিডিয়ায় প্রচার আছে যে ঋতব্রতর সাথে যারা আছে তারা নাকি বিজেপি ঘনিষ্ঠ বা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, এরকম একটা বাজে একটা ক্যাম্পেনিং চলছে। আসলে ঋতব্রতরা কোনো দিন ভারতীয় জনতা পার্টির ভালো করতে পারবে না এবং তারা ঘনিষ্ঠ হতে পারবে না। কারণ ঋতব্রত একটা মার্কা মারা জিনিস, যেটা আপনারা সমস্ত মিডিয়া জানেন। A to Z ওনার নামটাই বালিশ নামে খ্যাত। তো বালিশ নামে যার নাম খ্যাত, এটা ভারতীয় জনতা পার্টি এই ধরনের জঞ্জাল মার্কা লোককে নিয়ে কোনো দিন সামনে আসবেন না। তো এটা সম্পূর্ণ একটা অপপ্রচার বিজেপির নাম দিয়ে চালাচ্ছে, এবং ঋতব্রত নিজেও শুভেন্দু অধিকারীর নাম করে তাকে একটা প্রমোট করার চেষ্টা করছে, কিছু এমএলএকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় জনতা পার্টি এই ধরনের নেতাকে কোনোদিন সাপোর্ট করবে না। আমরা এনডিএ অ্যালায়েন্স, আমরা সেন্ট্রালে অ্যালায়েন্সে আছি, জোটে আছি। আমাদের কাছে সমস্ত এমএলএরা যদি ঋতব্রতর 65 জন এমএলএ, ঋতব্রত বাদে 64 জন চলে আসে, বা যদি 36 জন যারা ভালো গ্রুপের মধ্যে রয়েছে তারা যদি চলে আসে, আমাদের কাছে তারা ভালো থাকবে, মানুষের কাছে কাজ করতে পারবে। ভারতীয় জনতা পার্টি সেখানে বেশি উপকৃত হবে, কারণ আমরা তো নিজেদের তাদের ভারতীয় জনতা পার্টির আমরা অংশ। আমরা কেন্দ্রের অ্যালায়েন্স এবং রাজ্যের অ্যালায়েন্স, আমরা রাজ্যতেও তাদের সাথে অ্যালায়েন্সে কাজ করব, কেন্দ্রতেও দীর্ঘদিন ধরে আমাদের মন্ত্রী করে আসছেন ন্যাশনাল প্রেসিডেন্ট। অর্থাৎ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির ভালো চাইবে না। এদের থেকে ভারতীয় জনতা পার্টির সাবধান হওয়া উচিত, যদি কোথাও কোনো সম্পর্ক থাকে। কিন্তু আমি মনে করি কোনো সম্পর্ক এদের সাথে নেই। আসলে বিজেপির নাম নিয়ে এরা এটাকে বাজারে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। যেরকমটাই বললেন যে আপনাদের যিনি কর্ণধার রামদাস আঠাভেলেজি, তিনি কেন্দ্রমন্ত্রী বর্তমানে। তবে একটা বিষয়ে প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে আপনাদের রাজ্য দপ্তর ছেড়ে কি মুম্বাইতে যেতে হবে কর্মী সমর্থকদের আঠাভেলেজির কাছে? না, আমরা চাইছিলাম যে এখানেই যোগদান করুক, কিন্তু যে 36 জন এমএলএ আছে তারা নিজস্ব লাইফ রিস্কের জন্য তারা বলছে আমরা মুম্বাইয়ে যাব, ওখানে আমরা যোগদান করে 1 দিন 2 দিন ওখানে আমরা থাকবো,
মুম্বাই ঘুরবো, মহারাষ্ট্র ঘুরবো, তারপরে 3-4 দিন পরে কলকাতায় ব্যাক করব। এবং আমাদের যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া যে মহারাষ্ট্রে যে ভবন রয়েছে মুম্বাইয়ে, সেই ভবনেই যোগদান করবেন এবং সেখানে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং কেন্দ্রের মন্ত্রী রামদাস আঠাওয়ালের হাত থেকেই তারা পতাকা নিতে চান। সেই হিসেবেই ওনারাই দাবি করেছেন এটা যাওয়ার, তা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। মন্ত্রী কালকে আসছেন, মন্ত্রীর ডিটেলসটা কাল আপনাদের বলবেন। এদিকে যদি একটুখানি দেশের দিকে আমরা নজর দিই তাহলে দেখতে পাবো যে দিল্লিতে এই মুহূর্তে যন্তর মন্তরে কী কীর্তি হচ্ছে। সেখানে এই যে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি ইস্যু তুলে ধরে অন্য একটি দল, যারা নিজেদেরকে বলছে আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু তাদের প্রোপাগান্ডাটা কোনো না কোনো জায়গায় ডিপ স্টেটের একটা প্রতিচ্ছবি, সেই ককরোচ জনতা পার্টি তো তপ্ত হয়ে করে দিয়েছে গোটা দিল্লিকে বলাই যেতে পারে। এদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। দিলীপ ঘোষের এই দাবিকে আপনি কতটা সমর্থন করছেন? দেখুন, দিলীপবাবু একজন দক্ষ পলিটিশিয়ান, তিনি যেটা বলছেন তার মতো করে তিনি বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যে প্রশ্নটা করলেন যে একটা নিরপেক্ষ সংগঠন যারা ককরোচ জনতা পার্টি নামে আপনি যাদেরকে বলছেন নিরপেক্ষ, মোটেও নিরপেক্ষ নয়। কারা সংগঠনে সামিল হয়েছে? যারা বাম অতিবাম, যারা বাম অতিবাম এবং কংগ্রেসের রাহুল গান্ধী, সে কি সামাজিক সংগঠনের নেতা রাহুল গান্ধী? তাকে তো চ্যাংদোলা করে ধুই নিয়ে যাচ্ছিল দেখলাম। সেখানে কি করতে গেছিলো? সামাজিক সংগঠনের রাহুল গান্ধী কি করছে? বাম ছাত্রগুলো কি করছে? আজকে কলকাতায় কেন রাজভবনে কারা যাচ্ছে? সেই আজকে কলকাতা রাজভবনে ইয়ে থেকে লালবাজার থেকে রাজভবন কারা যাচ্ছে? বাম যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রোপাগান্ডা। রাজনৈতিক ওদেরকে শ্রীখণ্ডী করে ওই আপনার ককরোচ জনতা পার্টি তাদেরকে সামনে রেখে পিছনে সমস্ত রাজনৈতিক দল ব্যাকআপ দিচ্ছে, টাকা দিচ্ছে, ফান্ড দিচ্ছে, লোক দিচ্ছে, তাদেরকে সামনে রেখে এরা সমস্ত কাজগুলো করছে। মানে ককরোচের ঘাড়ে বন্দুক রেখে এরা ফায়ার করছে। এদিকে শুধুমাত্র যে দিল্লিতে বা যন্তর মন্তরেই নয়, কলকাতাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্লোগান তুলছেন মূলত বামপন্থীরা। তারা একদিকে যেরকম সরাসরি গিয়ে ককরোচ জনতা পার্টির এই মুভমেন্টকে সমর্থন করছেন, আবার তারা যাদবপুরে দাঁড়িয়ে বলছেন যে দিল্লি নয় ঢাকা, ঢাকা, ঢাকা। এই যে কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর কি বাংলাদেশের মডেলকে পুনরায় মানে যে অশান্ত করা হয়েছিল সেই মডেলকে একটা প্রমোট করার চেষ্টা। তো ভারতে শুধুমাত্র তাই নয়, ভারতে সদ্য নির্মিত একদম অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেনের উপরেও পাথর ছোড়া হলো। এটা কি কোথাও না কোথাও আরও শক্ত হাতে মোদি সরকারকে দমন করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার, বা ভারতের জন্য কি এটা থ্রেট? একটা হচ্ছে কেন্দ্র সরকারকে যেমন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের রাজ্যে যখন ঘটছে আমরাও অসুরক্ষিত মনে করছি। কারণ এই যে জিনিসগুলো যারা করছে এই ধরনের আন্দোলন, এটা আমি মনে করি দেশ বিরোধী সমাজ বিরোধী আন্দোলন। যারা দেশের বিরুদ্ধে এবং সমাজের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তো এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা বাংলাদেশ বা নেপাল যদি বানাতে চায়, যারা বানাতে চায়, এখনই যদি এদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয় এরা কিন্তু ক্রমাগত বেড়ে যাবে। এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া উচিত নয়, ইমিডিয়েট এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়ে প্রত্যেককে যারা যারা এই সংগঠনের সাথে যুক্ত, যারা ঘুরছে তাদের বিরুদ্ধে সমাজ বিরোধী অ্যাক্টে মামলা করে তাদেরকে সবকটাকে জেলে ঢোকানো উচিত। নলে সারা ভারতবর্ষে যেরকম একদিকে বিপদের মধ্যে পড়বে, আমার বাংলার বাঙালিরাও কিন্তু বিপদগ্রস্ত হবে। এই রাজ্যকে উত্তাল করার একটা গভীর চক্রান্ত চলছে, এই রাজ্য সরকারকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। যা কিছু ঘটছে এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। বাম অতিবাম এই যে সংগঠনগুলো রয়েছে এদেরকে চিহ্নিত করে রাজ্য সরকারের উচিত তাদেরকে কঠিন শাস্তি দেওয়া এবং প্রত্যেকের নেতাগুলোকে ধরে জেলে ভরা। কারণ এদেরকে যদি 1 বছরের জন্য জেলে না ভরা হয়, এরা বেরিয়ে আবার এই সমস্ত বদমাইশিগুলো করবে, বাঙালির বেঁচে থাকা দুষ্কর করে দেবে। তবে দেখা যাচ্ছে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে বলছেন যে প্রয়োজন পড়লে ককরোচ জনতা পার্টিকে সমর্থন করব, তাদের সঙ্গে আন্দোলনে নামবো একদিকে, আবার অপরদিকে এই ককরোচ জনতা পার্টির যারা নেতারা আছেন তথাকথিত তারা বলছেন কলকাতাতে মিছিল করতে চাই। এই দুটো বিষয়কে আপনি রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? যাদের কাছে মানুষ নেই তারা আরশোলা খুঁজবে, ওদের কাছে মানুষ নেই তাই এখন দিল্লিতে যাচ্ছে, এখানে আরশোলা খুঁজছে, পাচ্ছে না, খুঁজে এখন দিল্লিতে আরশোলা ধরতে যাবে সেখানে। আরশোলা নিয়ে যদি মনে করে যে তারা তৃণমূল কংগ্রেস চালাবে, আরে আরশোলা ভাই, এখানে কর্মী দরকার, এখানে লিডার দরকার, সংগঠন দরকার। আরশোলা নিয়ে কী হবে? আর এই আরশোলাকে সামনে রেখে যারা এই সমস্তগুলো করছে তাদেরকেও চিহ্নিতকরণ করা হচ্ছে। নিশ্চয়ই আইবি রিপোর্ট কেন্দ্র সরকারের কাছেও আছেন, আমাদের দক্ষ প্রধানমন্ত্রী এবং দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নজর এড়িয়ে যাওয়ার মতো কিছু নেই, সব নজরে আছেন। নিশ্চয়ই কেন্দ্র সরকার ব্যবস্থা নেবেন এবং আমাদের দক্ষ চিফ মিনিস্টার আমাদের এই রাজ্যে আছে, আশা করি তিনিও সব দেখছেন। এর নিশ্চয়ই মানুষের সুরক্ষার ব্যবস্থাগুলো কেন্দ্র এবং রাজ্য, যেহেতু এটা আমাদের ডবল ইঞ্জিন সরকার, নিশ্চয়ই সেগুলো দেখছেন তারা।
সেগুলো নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। তবে এই আরশোলা থেকে সাবধান হওয়া উচিত। এই ধরনের আরশোলা যদি বাংলাতে বেরোয়, আরশোলা বেরোলে যেমন হিট মারতে হয়, এরকম হিট সবাই ঘরে রাখুন, আরশোলা দেখলে হিট প্রয়োগ করুন। শেষ প্রশ্ন থাকছে দাদা, যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বাংলাতে নতুন করে তাদের যে এই উদয় বা পথ চলা, তো সেখানে বাংলার মানুষ কেন অন্য কোনো বিরোধী ছাড়া আরপিআইকে তারা কেন সাপোর্ট করবেন বা সমর্থন করবেন, বঙ্গবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মূলত যখন তৈরি হয়েছিল, সংবিধানে বিভিন্ন সমাজের এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, মহিলা মানুষদের যে সংবিধানে অধিকার দেওয়া হয়েছে, যে তাদের সুযোগ সুবিধা অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য বাবা সাহেব নিজেই দলটা তৈরি করেছিলেন। আমরা সমাজের, যদি আমাদের বাংলায় হিসাবে আপনি বলেন, 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, সেখানে সেই রিপোর্ট অনুযায়ী 84% এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি, 84%। 2025 সাল যদি দেখা যায় তাহলে সেটা 91% এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি। এবং টোটালটাই এই সংবিধানে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিকে যে ক্ষমতা এবং সুযোগ সুবিধা দিয়েছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এবং আমি যে 91% যে বাঙালি বা বাংলার মানুষ রয়েছে, সেটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছত্রছায়াতেই তারা এতদিন সুযোগ সুবিধা পাচ্ছে। সমস্ত এসসি এমএলএরা বাবা সাহেবের জন্য আজকে তারা সিট রিজার্ভেশন পেয়েছে, এসটিরাও পেয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন, মাইনরিটিরা সুযোগ সুবিধা পেয়েছেন, সব বাবা সাহেবের জন্য। তা সেই 91% লোক আমাদের লোক, তারা আমাদের সাথে আছেন। আমি মনে করি 91% লোক তারা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আতাউলের সাথে আছে। তারা আস্তে আস্তে জাগবে। 91% লোক আরপিআইয়ের সাথে তারা যুক্ত হবে এবং 91% লোক আরপিআই মিছিলে হাঁটবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আর শুভেচ্ছা আপনাদের নতুন পথ চলার নিয়ে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এপিসোডটি দেখার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন।